অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খানের মানবাধিকার সংগঠন অধিকার তারা একটা পরিসংখ্যান হাজির করে বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই 40 জন মারা গেছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এর মধ্যে 19 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তো সেই পুলিশ তো গুলি চালাচ্ছে না 2024-এর 5ই আগস্টের পর থেকে, তাহলে সেনাবাহিনীর গুলিতে মারা গেছে। সেনাবাহিনীর ভেতরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যে গোপালগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম সহ যে যে জায়গায় ইউনূস সরকারের কথায় গুলি চালিয়েছে সেগুলোরও এখন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এবং নির্বাচনের আগে যখন বিএনপি মনোনয়ন ঘোষণা করে দিয়েছে, দলগুলোর ভেতরের অন্তর্কন্দল চূড়ান্ত পর্যায়ে যাবে, বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত পর্যায়ে যাবে, তখন সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি আরো বাড়াতে চায় না, কারণ নির্বাহী বিভাগের সাথে ওই অতিরিক্ত মাখামাখি তাদেরকে কোনো ক্ষমতা দিচ্ছে না। মানে এটা কোনো 1-11 সরকারের মতো যে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে, সেটা সেনাবাহিনীর ভেতরে কেউ বোধ করছেন না। অন্যদিকে সেনাবাহিনীকে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো সমর্থন সুরক্ষাও দিচ্ছেন না, এমনকি সম্মানটুকু দিচ্ছেন না। এটা পরিষ্কার হয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ওপর এই চাপ একেবারে শীর্ষ পর্যায় থেকে, মানে সেনাবাহিনীর ভেতরের অন্য জেনারেলদের তরফে এই সিদ্ধান্তই জানানো হয়েছে যে সেনাবাহিনী উঠিয়ে নেন আপনি মাঠ থেকে, তাহলে হয়তো সেনাবাহিনীর সম্মান ফিরবে অন্তত সাধারণের মনে। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী আসলে কি ভূমিকা রাখছিল সেটুকু অন্তত বোঝা যাবে। 3 বাহিনী প্রধান মিলে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়েছিলেন এবং তারা এই কথা বলতে যখন শনিবার গেলেন তখন নিজেরাই উদ্যোগী হয়ে গিয়েছিলেন। এবং আমি আপনাদের বলেছি যে ওয়াকারুজ্জামান সবসময় খুবই গুরুত্বপূর্ণ গুরুতর দিনে আরো দুই বাহিনী প্রধানকে কাঁধে নিয়ে যান, কারণ তিনি একা কোনো কিছু স্পষ্ট করে বলতে পারেন না, তিনি কোনো সিদ্ধান্তও নিতে পারেন না। মানে সেনাবাহিনীর ভেতরে যে সিদ্ধান্ত হয়ে গেছে সেনা সদস্যদের তুলে নিতে হবে, সেটা বলবেন বলেই কিন্তু যমুনায় গিয়ে উপস্থিত হলেন তিনি আরো 2 বাহিনী প্রধানকে নিয়ে। কিন্তু মে মাসে তিনি যখন বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে কিন্তু আমার সেনাবাহিনী আর মাঠে থাকতে রাজি না, এবং বলে সে কথাই এসে আবার দরবারেও জানিয়েছিলেন তরুণ সেনা কর্মকর্তাদের, যাতে পুরো সেনাবাহিনীর ভেতরে এই কথাটা চাউর হয় যে সেনাপ্রধান জানিয়ে দিয়ে এসেছেন ডিসেম্বরের পরে নতুন সরকারের কাছে দায়িত্ব দিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারবে। কিন্তু ওয়াকারুজ্জামান তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুতি আদায় করে নিয়ে আসতে পারেন নাই তার সরকারের কাছ থেকে। মনে করে দেখেন, এই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, তিনি কিন্তু ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়ে বিদেশি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন তিনি চান 18 মাসের মধ্যে নির্বাচন, এবং ইউনূসকে তার সে কথাই বলা আছে। কিন্তু এই একটা কথাও তো তিনি আদায় করে আনতে পারেন নাই। কাজেই সেনাবাহিনীর ভেতরে এখন সরকারকে যেহেতু সেনাপ্রধান কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, কোনোভাবে কথা শোনাতে পারছে না, এমনকি তাদের পরিস্থিতিটা বুঝিয়ে সেটা মাথায় রেখে একটা সম্মানজনক অংশীদারিত্বের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়াতে পারছে না। কাজেই সেনাবাহিনীর ভেতরে বরং এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে শায়েস্তা করা, মানে ব্যারাকে ফিরিয়ে আনার বিষয়ে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ থাকাটাই সিদ্ধান্ত গৃহীত হলো। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যমুনায় গেলেন 1 নভেম্বর এই কথা বলতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কিন্তু ওই যে তিনি তো কোনো বক্তব্য যে জোরালো ভাষায় দিয়ে আসবেন, আর মে মাসে একবার জোরালো ভাষায় দিয়ে ইউনূসের সঙ্গে তার সম্পর্কটা আরো খারাপ হয়ে যাওয়ার পর তিনি এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন যে সেখানে গিয়ে তিনি মিনমিন করে শেষ পর্যন্ত নির্বাচনে যে 90,000 1 লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে, বিমান বাহিনীরও কিছু সদস্য কাজ করবে, নৌবাহিনীর 2,500-এর মতো সদস্য কাজ করবে, এসব বলে বেরিয়ে এলেন। তাদের আলাপের ওই অংশটাই কিন্তু সংবাদ মাধ্যমকে জানানো হলো প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। অথচ তার 3 দিন বাদে 5 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক করে পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়ো করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিলেন তারা মাঠ থেকে 50% সদস্য সরিয়ে নেবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ফেব্রুয়ারি মাসেই আমাদের জানিয়েছিলেন তার 30,000 সেনা দায়িত্ব পালন করে প্রতি শিফটে। তার মানে এখন থেকে 15,000 সেনা কাজ করবে। আর সেনাবাহিনী থেকে আজকে আইএসপিআর একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছিল এবং সেখানে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তিনি এসে ইন-এইড টু সিভিল পাওয়ার কার্যক্রমের আওতায় সেনাবাহিনীর প্রস্তুতি ও কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেছেন, নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলেছেন
সেখানে তিনি আবার এই হঠাৎ সারপ্রাইজ ডিসিশন হঠাৎ কেন সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং 50% সেনা সদস্যকে একবারে সে বিষয়ে কোনো আলাপ করেননি। তবে তিনি বলেছেন যে কি কি করেছেন তারা 15 মাসে। তারা বলেছেন 15 মাসে দেশের পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেছেন সেনাবাহিনী মাঠে ছিল, প্রশিক্ষণ থেকে দূরে ছিল, সীমিত লোকবল থাকা সত্ত্বেও বন্যা সহ নানা সংকটে দায়িত্ব পালন করেছে, যেটা কিন্তু সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব না। সেনাবাহিনী না থাকলে এই সময়ে কি অবস্থা হতো তা কল্পনাও করা যায় না। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আইএসপিআর এর সংবাদ সম্মেলনে এসে 5ই নভেম্বর তারিখে যে কথা সংবাদ মাধ্যমকে বললেন, সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের জেনারেলদের এটাই সিদ্ধান্ত যে সেনাবাহিনীকে তুলে নিলে অন্তত সাধারণ মানুষ বুঝবে সেনাবাহিনী কি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিল এবং সেনাবাহিনী না থাকলে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতিটা কতটা বেশি মাত্রায় চ্যালেঞ্জিং হয়ে ওঠে।